ইলেকট্রিক্যালস এন্ড ইলেকট্রনিক্স দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এমপি আনার হত্যার ঘটনায় উত্তপ্ত ঝিনাইদহের রাজনীতি। আসামিদের গ্রেপ্তার ও মুক্তির দাবিতে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। দুই নেতাকে গ্রেপ্তারের দায় নিতে চায় না আওয়ামী লীগ, তবে সবার দাবি আনার হত্যার সুষ্ঠু বিচার হোক। এমপি আনার হত্যার মাস পেরিয়েছে। এই সময়ে ধরা পড়েছে বেশ কয়েকজন আসামি। এর মধ্যে আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু সহ আরও অনেকে। এ নিয়ে উত্তপ্ত জেলা আওয়ামী লীগের রাজনীতি। এক পক্ষের কর্মসূচিতে আসামিদের বিচার দাবি, আর এক পক্ষ গ্রেপ্তারকৃত মিন্টুর মুক্তির দাবি করছেন। কামাল বাবু গিয়াসউদ্দিন ওরফে গিয়াসউদ্দিন ইনার স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু সাইদুল করিম মিন্টু সাহেবকে গ্রেপ্তার করেছে। তা এখানে আমাদের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বা আমাদের পরিবার বা আমাদের কারোর হাত কিন্তু এখানে নেই। যেহেতু কালীগঞ্জের আনার সাহেবের সাথে আমাদের জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের রাজনৈতিক কারণে একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটাকে কাজে লাগানোর জন্য এবং সেই সুযোগটা গ্রহণ করে তারা এই পরিকল্পনাটা করে। মিন্টুর মুক্তির দাবিতে পোস্টার লাগানো নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। জেলা আওয়ামী লীগের সভাপতি বলছেন, দলের নাম ভাঙিয়ে কেউ এমনটা করলে তার দায় নিবে না আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা আমি মনে করি একটা অন্যায়। কারণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ এই সব বিষয়ে, যেহেতু তদন্তাধীন মামলা, এখানে কোনো রকম সংশ্লিষ্ট থাকার কোনো সুযোগ নাই। শহরের রাজনীতি নিয়ে যারা ভাবেন, এমন সচেতন মহলের প্রতিনিধিরা বলছেন, পথ যাই হোক, হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার নিয়ে দলের মধ্যে বিভেদ কাম্য নয়। বর্তমান সভাপতি এক ধরনের বক্তব্য দিচ্ছেন বা অন্যান্য একই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আর এক ধরনের বক্তব্য দিচ্ছেন, যে পাল্টাপাল্টি কিন্তু নিজেদের ভিতরে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে, যেটা আসলে আগামী দিনের জন্য এটা কোনো শুভ লক্ষণ বলে আমি মনে করছি না। ডিবি প্রধান বলছেন, নিরপরাধ কাউকে যেমন মামলায় জড়ানো হবে না, তেমনি ছাড় দেওয়া হবে না জড়িতদের। আমরা অযথা কাউকে হয়রানি করব না, ডাকাডাকি করব না। তবে এটাও আপনাদের কাছে বলতে চাই, এই ঘটনার সাথে জড়িত কাউকে তারা যদি দোষী প্রমাণিত হয়, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। গত 12 মে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এরপর থেকে নিখোঁজ থাকেন তিনি। সপ্তাহখানেক পর হত্যার খবর ছড়িয়ে পড়ে। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। বানের জলের সাথে এখনও লড়াই করছেন সিলেটের নিচু এলাকার মানুষ। আক্রান্ত হচ্ছেন নানা রোগে। এমন পরিস্থিতিতে বন্যা পূর্বাভাস কেন্দ্রের বার্তা যে আগামী 2 থেকে 3 দিনে সিলেট সুনামগঞ্জে ফের স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। আর রোববার থেকে সারা দেশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বানের পানি কমলেও খুব একটা দুর্ভোগ কমেনি সিলেটে। ফেঞ্চুগঞ্জ ও কোম্পানিগঞ্জে এখনও পানিবন্দী বহু মানুষ। স্বজনদের নিরাপদ আশ্রয়ে রেখে 2 সপ্তাহ ধরে ঘরবন্দি সৌরভ দাস। প্রতিদিন অপেক্ষায় থাকেন পানি নেমে যাওয়ার। ঘরে মালপত্র আপনার একটু সুবিধাজনক অবস্থানে রাখছি, সব কিছু রাখতে পারেন খুব দ্রুত পানি ওঠার কারণে। আর আমরা প্রতিদিনই সংখ্যায় আছি, সকাল প্রতিদিনই উঠে পানি আমরা পরিমাপ করি, বাড়ে না কমে। ডুবে আছে দোকানপাটও, এতে ভাটা পড়েছে ব্যবসা বাণিজ্যে। বানের জলের সাথে থাকতে থাকতে কেউ কেউ ভুগছেন রোগে শোকে। ব্যবসা বাণিজ্য তেমন না, আগে থেকে কম। টুকটাক যারা এমার্জেন্সি আছে তারা রোগী ডাক্তার এখন দেখায় না, তারা আসে। 20-25,000 30,000 বেচা যায় এরকম প্রতিদিন যায়। এখন তো 500-700 1,000 2,000 এরকম বেচা যাইতেছে না। আর ঘরে থাকার মতো ব্যবস্থা নাই, তারপর থাকি আমরা বাধ্য হয়ে যেতে ঘর দেখাশোনা করা লাগে। অতখান পর্যন্ত তখন খাসরা আস্তা ঘরের ভিতরে, এটা না শুকাইলে তখন আমরা যাইতাম পারি না। ত্রাণ মজুদ আছে, আমরা ব্যক্তিগত পক্ষ থেকেও দিচ্ছি। তা আমরা আশা করছি যে অতীতের মতো এই দুর্যোগ মোকাবিলা আমরা ইনশাআল্লাহ সফলভাবে মোকাবিলা করব। এমন পরিস্থিতিতে রোববার থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানায়, মেঘালয় আসামেও বাড়বে এর তীব্রতা। এতে সিলেট সুনামগঞ্জ ফের ভাসতে পারে স্বল্পমেয়াদী বন্যায়। 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি বলতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে,
কখনো কখনো এর সাথে থাকবে দমকা বাতাস জোড়ো হওয়া, কখনো বজ্রপাতও থাকবে। ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম ছাড়াও দেশের 4টি সমুদ্র বন্দরে নির্দেশনা রয়েছে 3 নম্বর সতর্ক সংকেতের। নাদিম হোসেন, চ্যানেল 24। দর্শক, বন্যা পরবর্তী আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সিলেট এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল এবং গোলাম মাওলা সিরাজ। শুরুতে যেতে চাই শিমুলের কাছে। সিলেটের যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু নতুন করে আবারও এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে যে বন্যা পরিস্থিতির এই মুহূর্তে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? রাকিব, আসলে নতুন করে যে বন্যার সংখ্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সিটি কর্পোরেশন এবং সিলেট জেলা প্রশাসনের সাথে আলাপ করেছি আমরা। তারা বলেছে যে তারা ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারা ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে কিন্তু তারা একটি চাহিদাপত্র পাঠিয়েছে এবং সব মিলে তারা আমাদেরকে গতকাল আমরা আলাপ করেছি, তারা বলছে তারা সব রকমের প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে। আমরা এই মুহূর্তে আছি নগরীর সুরমা নদীর ঠিক পার্শ্ববর্তী এলাকায়। সিলেটের যে আমরা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে সিলেটের যেসব প্রধান প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানি সবকটাই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু সিলেটের ফেঞ্চুগঞ্জের যে কুশিয়ারা পয়েন্ট সেখানে পানি আসলে 80 সেন্টিমিটারের উপর দিয়ে কিন্তু বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। সব মিলে সিলেটের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো থেকে পানি ইতিমধ্যেই নেমে গিয়েছে এবং কিছু কিছু এলাকা এখনো কিন্তু পানি থেকে গিয়েছে এবং এখন যে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে যে বন্যা পরবর্তী অবস্থা এখন পর্যন্ত কিন্তু আসলে যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেগুলো আসলে ভেঙে গিয়েছে এবং অনেক কৃষি মৎস্যর আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানকার যারা বানবাসী মানুষ রয়েছেন তারা বলছেন যে তাদের আসলে এখন পুনর্বাসন দরকার এবং আমরা বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি মানুষ আসলে নানা রোগবালাই আসলে আক্রান্ত হয়েছে। তবে সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তাদের নিজস্ব মেডিকেল টিমও কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং তারা প্রাথমিকভাবে যারা বন্যা কবলিত মানুষ ছিলেন তাদেরকে আসলে তারা প্রাথমিক সেবা দিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন এবং তারা বলছেন যে যদি মানুষের যারা আক্রান্ত হয়েছেন তারা আরো বড় কোনো রোগ শুয়ে তারা আক্রান্ত হন তাদেরকে সিলেট যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে তাদেরকে আসলে নিয়ে আসা হচ্ছে। তো সব মিলিয়ে রাকিব, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী গোলাম মাওলা সিরাজের কাছে। সিরাজ, উত্তরবঙ্গের নদ নদীর যে পানি রয়েছে সেটিকে আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিনা, স্থানীয় প্রশাসন থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে? রাকিব, গত দুদিন ধরেই উত্তরাঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, এই নদ নদীগুলোর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মাঝে মাঝে পানি একটু বাড়ছে, আবার মাঝে মাঝে একটু পানি কমছে, এরকম একটা অবস্থায় সময় যাচ্ছে। কারণ উজানি কিন্তু বৃষ্টি হচ্ছে, যদিও এই কুড়িগ্রাম সহ এই উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে এর মধ্যে গত 3 দিনে তেমন বৃষ্টি ছিল না। গতকালকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আজকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় এই যে গত যে স্বল্প মেয়াদী একটি বন্যা হয়ে গেল, এই বন্যা পরবর্তী মানুষের যে দুর্ভোগ, চরাঞ্চলের মানুষের যে দুর্ভোগ, সেটা কিন্তু এখন পর্যন্ত কিছুটা রয়ে গেছে এবং এই বন্যায় সবচেয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। আমাদের কুড়িগ্রাম কৃষি অধিদপ্তর যেটা জানিয়েছে যে এই স্বল্প মেয়াদী বন্যায় কিন্তু কৃষকের 6 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে এই কুড়িগ্রাম জেলার, অন্য আশপাশের জেলাগুলোর তো রয়েছে। আর প্রশাসন যেটা বলছে যে এর আগেও তো যখন বন্যাকালীন ছিল এই জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মিলে সেই বন্যা কবলিতদেরকে আসলে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছিল। তারপরে বন্যা নেমে যাওয়ার পর এই কার্যক্রম বন্ধ রয়েছে। তবে প্রশাসন যেটা বলছে যে বিপুল পরিমাণ ত্রাণ নিয়ে তারা প্রস্তুত রয়েছে। কিন্তু এই মুহূর্তে মানুষের যে সমস্যা যেটা তৈরি হয়েছে বা দুর্ভোগ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নদী ভাঙন। কারণ কুড়িগ্রামের 4 থেকে 5টি যে বড় নদ নদী রয়েছে, পানি কমার পর কিন্তু এই নদ নদীগুলোর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আমরা যেটা খোঁজ পেয়েছি যে বন্যার পরে গত 1 সপ্তাহে এই 5 নদীর তীরের অন্তত অর্ধশত বাড়ি কিন্তু ভাঙা পড়েছে, বিলীন হয়েছে নদীতে এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন হুমকির মুখে রয়েছে। আবাদি জমিও গেছে হেক্টরের পর হেক্টর। এই শঙ্কা এবং দুর্ভোগের মধ্যেই কিন্তু এই জেলার মানুষ রয়েছে। রাকিব, সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা ও আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। যাচ্ছি পরের খবরে। পটুয়াখালীর বাউফলের কারখানা নদীতে ফের দেখা দিয়েছে ভাঙন। এতে বিলীন হচ্ছে বসতঘর, ফসলি জমি সহ নানা স্থাপনা।
নিঃস্ব হচ্ছেন অনেক মানুষ, তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সবাই। পটুয়াখালীর কারখানা নদীর করাল গ্রাসে মাথা গোজার ঠাঁই হারিয়ে নিঃস্ব চর রঘুনদ্দী গ্রামের স্বামীহারা মমতাজ বেগম ও তার সন্তানেরা আশ্রয় নিয়েছেন অন্যের জায়গায়। এখন যে কি গতি হইবে তারও কোনো নিশ্চয়তা পাই না, কোথায় যাবো কোথায় থাকবো। রাত্রে আমরা ঘুমিয়েছিলাম, সকালে দেখি যে আমাদের এই সাইড সব ভেঙে গেছে। এবার 3টে বাড়ি 4টে ঘর ভেঙে নিয়ে গেছে। মমতাজ বেগমের মতোই প্রায় একই অবস্থা আরো অনেকের। অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, আমরা অসহায়, আমাদের এখন রাস্তা ছাড়া থাকার কোথাও আমাদের আর পথ নাই। রাস্তাঘাট ভেঙে গেছে, আমরা কোথাও যেতেও পারতেছি না। একটা বাজার ঘাট আনবো যে একটা খাবার দাবার যে একটা করবে এরকমের আমাদের কোনো নাই, ব্যবস্থা নাই। এই গত বছর যে জিও ব্যাগ ফেলেছিল এগুলো অস্থায়ী, টেম্পোরারি কাজ, এতে তেমন কোনো সুফল আসে নাই। বাউফলের কাছিপাড়ার বাহির চর থেকে গোপালিয়া লঞ্চঘাট পর্যন্ত নতুন করে ভাঙন দেখা দিয়েছে অন্তত 3 কিলোমিটার এলাকায়। বর্ষা মৌসুমে জোয়ার ভাটার চাপে ভাঙন আতঙ্কে ইউনিয়নের আরো 5 কিলোমিটার অংশের মানুষেরা। যদিও দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিছু কিছু জায়গা ভেঙে গেছে, সেগুলো আমরা এই বছর আবার রিপেয়ার করব। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। খুব শীঘ্রই একটা পার্মানেন্ট একটা কাজ হয়, সে ব্যাপারে আমরা আরো তৎপর হব। ভাঙন ঠেকাতে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি স্থানীয় সংসদ সদস্যের। স্কিম একটা হচ্ছে, সেই স্কিম হইলে পরে ওই জায়গাটা একটা মোটামুটি ভাবে জুলিয়ার মতো একটা পার্মানেন্ট কিছু করার চিন্তা আছে। ইনশাল্লাহ এই অর্থ বছরই করতে পারবো। দীর্ঘদিনের ভাঙন রোধে কেবল জিও ব্যাগ নয়, বিকল্প সমাধান দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মেক্সন ইলেকট্রিক্যালস এন্ড ইলেকট্রনিক্স, দেশ 24 এর সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন।